সুপ্রিয় দর্শক বন্ধুরা, দুবাই ঝলমলে আলোর শহর নাকি আড়ালে লুকিয়ে থাকা এক অস্বস্তিকর বাস্তবতা? দুবাইয়ের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আকাশছোঁয়া অট্টালিকা, বিলাসবহুল জীবনযাপন, সোনায় মোড়া সুপারকার আর ভবিষ্যতের প্রযুক্তিতে সাজানো এক আধুনিক নগরী। কিন্তু এই চকচকে বাহ্যিক সৌন্দর্যের আড়ালে এমন কিছু বাস্তবতা লুকিয়ে আছে যা এই মরুভূমির বিস্ময়কর নগরীর ভিতকেই প্রশ্নের মুখে দাঁড় করায়। এটাই সেই শহর যেখানে কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়ি বছরের পর বছর পার্কিংয়ে ধুলোর স্তরে ঠেকে পড়ে থাকে, যেখানে উচ্চাভিলাষী কৃত্রিম দ্বীপগুলো ধীরে ধীরে সমুদ্রের চাপের কাছে হার মানছে, আর সাম্প্রতিক ভয়াবহ বন্যা এই স্বপ্নের শহরের লুকিয়ে থাকা দুর্বলতাগুলোকে সবার সামনে প্রকাশ করে দিয়েছে। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এমন 15টি বিস্ময়কর তথ্য ও সতর্ক সংকেত যা দুবাইকে দেখার আপনার দৃষ্টিভঙ্গিই বদলে দিতে পারে। দুবাইয়ের অভূতপূর্ব সমৃদ্ধি ও দ্রুত উন্নয়নের গল্প সারা বিশ্বকে মুগ্ধ করলেও অনেক বিশ্লেষকের মতে এর সামনে বেশ কিছু বড় চ্যালেঞ্জও অপেক্ষা করছে। 2024 সালের এপ্রিল মাসে দুবাই মাত্র 24 ঘণ্টায় এমন পরিমাণ বৃষ্টিপাতের মুখোমুখি হয়েছিল যা সাধারণত পুরো বছরের গড় বৃষ্টিপাতের সমান বা তারও বেশি ছিল। এই অস্বাভাবিক আবহাওয়া শুধু একটি প্রাকৃতিক ঘটনা ছিল না, বরং এটি আধুনিক নগর পরিকল্পনা, অবকাঠামো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর অন্যতম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর অনেকটা বিশাল জলাধারের মতো দেখাতে শুরু করেছিল। বিলাসবহুল গাড়িগুলো রাস্তায় পানির স্রোতে আটকে পড়ে যায়, আর প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক হিসাবে পরিচিত দুবাই মেট্রোর কিছু অংশের কার্যক্রমও ব্যাহত হয়। এর ফলে 1000-এরও বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয় এবং হাজার হাজার যাত্রী দীর্ঘ সময় ধরে ভোগান্তির শিকার হন। এই ঘটনা দেখিয়ে দিয়েছে যে অত্যাধুনিক অবকাঠামো থাকা সত্ত্বেও প্রকৃতির শক্তির সামনে কোনো শহরই পুরোপুরি অজেয় নয়, এবং জলবায়ুর পরিবর্তনের যুগে দুবাইয়ের মতো আধুনিক শহরগুলোকেও নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। হাজার হাজার যাত্রী বিমানবন্দর ও বিভিন্ন পরিবহন কেন্দ্রে আটকে পড়েছিল। স্কুল কলেজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, ব্যবসা বাণিজ্যের গতি থেমে যায় এবং বহু দশকের মধ্যে প্রথমবারের মতো দুবাইয়ের ব্যস্ত জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়ে। জলবায়ু বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেলে উপসাগরীয় অঞ্চলে এমন চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন দেখা যেতে পারে। এই পরিস্থিতির পর দুবাই কর্তৃপক্ষ বিপুল অর্থ ব্যয়ে একটি বৃহৎ স্টর্ম ওয়াটার ড্রেনেজ প্রকল্পের ঘোষণা দেয়, যার লক্ষ্য ভবিষ্যতে এমন বৃষ্টিপাতের প্রভাব কমানো। তবে এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে। যদি মাত্র একদিনের অস্বাভাবিক বৃষ্টিপাতই বিশ্বের অন্যতম আধুনিক ও প্রযুক্তি নির্ভর শহরকে প্রায় অচল করে দিতে পারে, তাহলে ভবিষ্যতে এমন পরিস্থিতি বারবার ঘটলে কি হতে পারে? এই বন্যা শুধু অবকাঠামোগত সীমাবদ্ধতাই প্রকাশ করেনি, বরং দ্রুত নগরায়ন ও পরিবেশগত বাস্তবতার মধ্যে বিদ্যমান একটি গভীর চ্যালেঞ্জকেও সবার সামনে তুলে ধরেছে। দুবাইয়ের উন্নয়নের মডেল দীর্ঘদিন ধরে বিলাসিতা, পর্যটন এবং দ্রুত অর্থনৈতিক সম্প্রসারণের উপর বেশি গুরুত্ব দিয়েছে বলে সমালোচকরা মনে করেন। আর সে কারণেই অনেক বিশেষজ্ঞ প্রশ্ন তুলছেন, পরিবেশগত স্থায়িত্ব ও দীর্ঘমেয়াদী অভিযোজন কি যথেষ্ট গুরুত্ব পেয়েছে? মরুভূমির বুকে গড়ে ওঠা এই শহরে পানির প্রতিটি ফোঁটা যেখানে মূল্যবান, সেখানে অস্বাভাবিক বন্যা নগর পরিকল্পনার কিছু সীমাবদ্ধতাকে স্পষ্ট করে তুলেছে এবং ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর প্রয়োজনীয়তাও সামনে এনেছে। একই সঙ্গে দুবাইকে ঘিরে আরেকটি বহুল আলোচিত দৃশ্য হল বিমানবন্দর বা দীর্ঘমেয়াদী পার্কিং এলাকায় পড়ে থাকা বিলাসবহুল গাড়ির সারি, ফেরারি, ল্যাম্বরগিনি, বেন্টলি কিংবা আরও বহু দামি সুপারকার, যেগুলো কখনো কখনো মাসের পর মাস ধুলো জমে পড়ে থাকতে দেখা যায়। এই দৃশ্যকে অনেকে দুবাইয়ের ঝলমলে বাহ্যিক সাফল্যের আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতার প্রতীক হিসেবে দেখেন, কারণ সব চকচকে গল্পের পেছনেই থাকে এমন কিছু কাহিনী যেখানে দ্রুত ধনী হওয়ার স্বপ্ন, আর্থিক চাপ, ব্যবসায়িক ব্যর্থতা কিংবা ব্যক্তিগত সংকটের মতো বিষয়গুলোও জড়িয়ে থাকে। তাই দুবাই শুধু বিলাসিতার শহর নয়, বরং সাফল্য ও ঝুঁকির এক জটিল মিশ্রণ, যার প্রতিটি দিক সমানভাবে আকর্ষণীয় এবং চিন্তার খোরাক যোগায়। অনেকের ধারণার বিপরীতে এই পরিত্যক্ত বিলাসবহুল গাড়িগুলোর বড় একটি অংশ শুধু প্রদর্শনের জন্য ফেলে রাখা হয়নি। অতীতে সংযুক্ত আরব আমিরাতে ঋণ পরিশোধে ব্যর্থতা বা বাউন্স হওয়া চেককে ঘিরে কঠোর আইনি বিধান ছিল, যার কারণে ব্যবসায়িক ক্ষতি, চাকরি হারানো বা আর্থিক সংকটে পড়া কিছু মানুষ দেশ ছেড়ে চলে যাওয়াকে নিরাপদ বিকল্প হিসেবে বেছে নিতেন।
অনেক ক্ষেত্রে তারা তড়িঘড়ি করে চলে যাওয়ার সময় তাদের দামি গাড়িগুলোও রেখে যেতে বাধ্য হতেন। ফলে বছরের পর বছর ধরে বিভিন্ন পার্কিং এলাকা ও সংরক্ষণ কেন্দ্রে শত শত বিলাসবহুল গাড়ি জমা হতে থাকে। প্রখর রোদ, মরুভূমির ধুলো আর দীর্ঘ অবহেলায় পড়ে থাকা এসব গাড়ির ছবি পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে এগুলো দুবাইয়ের ঝলমলে সাফল্যের আড়ালে লুকিয়ে থাকা আর্থিক ঝুঁকি ও বাস্তবতার একটি আলোচিত প্রতীকে পরিণত হয়। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় যে বিলাসিতা ও সম্পদের বাহ্যিক চেহারার পেছনেও অনেক সময় ব্যক্তিগত সংগ্রাম, আর্থিক অনিশ্চয়তা এবং কঠিন সিদ্ধান্তের গল্প লুকিয়ে থাকতে পারে। বছরের পর বছর ধরে পড়ে থাকা এই বিলাসবহুল গাড়িগুলো একসময় দুবাইয়ের এক অদ্ভুত ও আলোচিত প্রতীকে পরিণত হয়েছিল। একটি এমন শহরের প্রতীক যেখানে বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলোর কিছু তাদের মালিকদের অনুপস্থিতিতে নীরবে ধুলোয় ঢাকা পড়ে থাকে। পরবর্তীতে দেউলিয়াত্ব ও ঋণ সংক্রান্ত আইনে বিভিন্ন সংস্কার আনার পরে এমন ঘটনার সংখ্যা অনেকটাই কমে এসেছে। তবুও এই সুপারকার কবরস্থানের গল্প আজও বিশ্বজুড়ে মানুষের কৌতূহল জাগিয়ে তোলে। কারণ এটি শুধু পরিত্যক্ত গাড়ির গল্প নয়, বরং সাফল্য, ঝুঁকি, উচ্চাকাঙ্ক্ষা এবং আর্থিক বাস্তবতার এক বিরল প্রতিচ্ছবি। ভাবুন তো, যে শহর তার অগাধ সম্পদ ও বিলাসবহুল জীবনযাত্রার জন্য পরিচিত, সেই শহরই আবার পরিত্যক্ত সুপারকারের জন্য আলোচনায় আসে। আপনার মতে এটি কি ব্যর্থতার প্রতীক, নাকি অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার একটি মূল্যবান শিক্ষা? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর যদি আপনি প্রথমবার আমাদের ভিডিও দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই নোটিফিকেশন বেল অন করে রাখুন, যাতে আমাদের আসন্ন আরও রোমাঞ্চকর কন্টেন্ট আপনি মিস না করেন। দুবাইয়ের প্রায় 3-5 মিলিয়ন জনসংখ্যার মধ্যে খুবই ছোট একটি অংশই স্থানীয় আমিরাতি নাগরিক, আর বাকি বিশাল সংখ্যাগরিষ্ঠ প্রায় 90% মতো বিদেশি শ্রমিক ও প্রবাসী, যাদের অনেকেরই স্থায়ী নাগরিকত্ব পাওয়ার সরাসরি সুযোগ নেই। এই বাস্তবতা দুবাইকে এক ধরনের অনন্য বৈশ্বিক শহরে পরিণত করেছে, যেখানে অধিকাংশ মানুষই নির্দিষ্ট সময়ের জন্য কাজের ভিসার উপর ভিত্তি করে বসবাস করেন এবং তাদের আইনি অবস্থান অনেকটাই চাকরির সঙ্গে সরাসরি যুক্ত থাকে। আকাশছোঁয়া ভবন নির্মাণ করা শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের কর্মীদের জীবন এখানে একই অর্থনৈতিক ও আইনি কাঠামোর ভেতরে আবর্তিত হয়, যা আধুনিক নগর উন্নয়নের এক জটিল ও আলোচিত দিক হিসেবে বিবেচিত। বহুজাতিক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ কর্মী সবাই একই ধরনের অনিশ্চয়তার মধ্যে বসবাস করেন, কারণ দুবাইয়ে থাকার অধিকার সরাসরি আপনার চাকরির সঙ্গে যুক্ত থাকে। অনেক ক্ষেত্রে চাকরি চলে গেলে নতুন স্পন্সরশিপ বা ভিসা না পাওয়া পর্যন্ত খুব সীমিত সময়, সাধারণত প্রায় 30 দিনের মতো মিলতে পারে, অন্যথায় দেশ ত্যাগ করতে হয়। তবে সবচেয়ে আবেগঘন বাস্তবতা হল, বহু পরিবার এখানে দশক ধরে বসবাস করছে। তাদের সন্তানরা এখানেই জন্মায়, এখানেই বড় হয়, স্কুলে পড়ে, বন্ধু তৈরি করে এবং এই শহরকেই নিজের ঘর হিসেবে চিনে নেয়। তবু আইনি দিক থেকে তারা অধিকাংশ সময়ই বিদেশি হিসেবেই থেকে যায় এবং যে কোনো সময় তাদের জীবন আবার অনিশ্চয়তার মুখে পড়তে পারে। ফলে অনেক সময় তাদেরকে হঠাৎ করেই দেশ ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়, যা একটি এমন সমাজ তৈরি করে যেখানে স্থায়ী শিকড় খুব সহজে গড়ে ওঠে না। মানুষ দীর্ঘমেয়াদী সামাজিক সম্পর্ক বা কমিউনিটির জন্য বিনিয়োগ করতেও অনেক সময় দ্বিধায় ভোগে, কারণ তারা জানে তাদের ভবিষ্যৎ এখানে স্থায়ীভাবে নিশ্চিত নয়। এই ধরনের কাঠামো ভবিষ্যতে অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার উপরও প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এখন যদি আপনাকে সুযোগ দেওয়া হয় দুবাইয়ে থাকার, কিন্তু নাগরিকত্ব না পাওয়ার স্বার্থে, তাহলে আপনি কি সেখানে যাবেন? হ্যাঁ বা না কমেন্টে জানিয়ে দিন। আর আপনি যদি এই ভিডিওটি ফোনে দেখে থাকেন, তাহলে লাইক করার পাশাপাশি নিচের হাই বাটনটিও ট্যাপ করতে ভুলবেন না। এতে আমাদের অনেক সাহায্য হয়। দুবাইয়ের কৃত্রিম দ্বীপগুলোকে বিশ্বের সবচেয়ে সাহসী ইঞ্জিনিয়ারিং প্রকল্পগুলোর মধ্যে গণ্য করা হয়, তবে এর পেছনে রয়েছে উল্লেখযোগ্য পরিবেশগত ও আর্থিক চ্যালেঞ্জও। পাম জুমেরা, পাম জেবেল আলী এবং দ্য ওয়ার্ল্ডের মতো প্রকল্প নির্মাণের জন্য সমুদ্রের তলদেশ থেকে বিপুল পরিমাণ বালি ও পাথর উত্তোলন করে সম্পূর্ণভাবে উপকূল রেখার আকার বদলে দেওয়া হয়েছে। এই বিশাল পরিবর্তনের ফলে স্থানীয় সামুদ্রিক বাস্তুতন্ত্রে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। সমুদ্র স্রোতের স্বাভাবিক প্রবাহ পরিবর্তিত হওয়ায় কিছু এলাকায় পানির চলাচল কমে যায়, যার ফলে দূষণ ও শৈবালের বৃদ্ধি বেড়ে যায়। একই সঙ্গে কিছু অঞ্চলে তীর ভাঙন বা উপকূল ক্ষয়ও ত্বরান্বিত হয়েছে, যা তীরবর্তী পরিবেশ ও কার্যক্রমকে আরও জটিল করে তুলেছে। সাঁতার কাটা ও মাছ ধরা কিছু এলাকায় আগের তুলনায় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং অর্থনৈতিক দিক থেকেও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল থাকেনি।
দ্য ওয়ার্ল্ড প্রজেক্টের প্লটগুলো শুরুতে লাখো থেকে কোটি ডলারে বিক্রি হলেও 2008 সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর অনেক বিনিয়োগকারী প্রকল্প সম্পন্ন করতে পারেননি, ফলে বহু অংশ দীর্ঘ সময় প্রায় ফাঁকা অবস্থায় থেকে যায়। এই কৃত্রিম দ্বীপগুলোর রক্ষণাবেক্ষণও অত্যন্ত ব্যয়বহুল, কারণ উপকূল ক্ষয়রোধ, অবকাঠামো সুরক্ষা এবং পরিবেশগত ক্ষতি কমাতে নিয়মিত বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন হয়। ভবিষ্যতে যদি সম্পত্তির চাহিদা কমে যায়, তাহলে এই বিশাল প্রকল্পগুলো দুবাইয়ের জন্য অর্থনৈতিক চাপ বা বোঝা হয়ে উঠতে পারে। আর সবচেয়ে বড় উদ্বেগ হল দীর্ঘমেয়াদে এর টেকসইতা কতটা নিশ্চিত করা যাবে। এই পরিস্থিতি অনেক বিশ্লেষকের মতে দুবাইয়ের উন্নয়ন নীতির একটি গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরে, যেখানে অনেক সময় দীর্ঘমেয়াদী স্থায়িত্বের চেয়ে দৃশ্যমান উন্নয়ন ও দ্রুত সম্প্রসারণকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একবার প্রাকৃতিক প্রবাল প্রাচীর বা সামুদ্রিক আবাসস্থল ক্ষতিগ্রস্ত হলে তা পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব, ফলে এর প্রভাব দীর্ঘস্থায়ী হয়ে যায়। একই সময়ে দুবাইয়ের ট্যাক্স ফ্রি সমৃদ্ধির যে ইমেজ ছিল তা এখন ধীরে ধীরে চাপের মুখে পড়ছে, কারণ জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে। 2024 থেকে 2025 সালের মধ্যে শহরটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষ করে আবাসন সংকট বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 2025 সালে অনেক এলাকায় গড় ভাড়া প্রায় 10 থেকে 20% পর্যন্ত বেড়েছে এবং কিছু জায়গায় এই বৃদ্ধি 25%-এর কাছাকাছি পৌঁছেছে। এর সঙ্গে বিদ্যুৎ, পানি ও দৈনন্দিন জীবনযাত্রার অন্যান্য ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বাড়ছে, যা সাধারণ বাসিন্দাদের উপর অতিরিক্ত চাপ তৈরি করছে। পানি ও অন্যান্য পরিষেবা ফিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও প্রায় 20 থেকে 25% পর্যন্ত বেড়েছে, যার ফলে মধ্যবিত্ত পরিবারের উপর ক্রমশ বড় আর্থিক চাপ তৈরি হচ্ছে। একইভাবে শিক্ষা খরচও ধারাবাহিকভাবে বাড়ছে, কারণ অধিকাংশ প্রবাসী পরিবার তাদের সন্তানদের আন্তর্জাতিক স্কুলে পড়ায়, আর এসব স্কুলের ফি প্রতি বছরই দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। যদিও দুবাইকে ট্যাক্স ফ্রি আয়ের জন্য পরিচিত বলা হয়, তবুও বাস্তবে অনেক মানুষ এখন আগের মতো আরামদায়ক জীবনযাপন করতে পারছেন না। সবচেয়ে বড় সমস্যা হল বেশিরভাগ চাকরিতে বেতন প্রায় স্থবির অবস্থায় রয়েছে, কিন্তু জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে। এই আয় ও ব্যয়ের ব্যবধান ধীরে ধীরে দীর্ঘদিন ধরে বসবাসকারী অনেক প্রবাসীকে আবার নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। এটি অনেককে আবার নিজ দেশে ফিরে যেতে বাধ্য করছে। বিশেষজ্ঞদের মতে, যদি মধ্যবিত্ত ও ছোট পেশাজীবী শ্রেণীর মানুষ শহর ছেড়ে চলে যেতে শুরু করে, তাহলে দুবাইয়ের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোর ওপর বড় ধরনের চাপ তৈরি হতে পারে, কারণ শুধুমাত্র উচ্চবিত্তদের ওপর নির্ভর করে একটি শহর দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না। দৈনন্দিন পরিষেবা, নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্যসহ বহু খাত মূলত সেই মানুষদের ওপরই দাঁড়িয়ে থাকে যারা এখন আর্থিক চাপে ভুগছেন। 2000 সালের শুরুর দিকে যখন ডিজনি দুবাইয়ে থিম পার্ক তৈরির পরিকল্পনা থেকে সরে আসে, তখন দুবাই আবারও তাদের উচ্চাকাঙ্ক্ষী উন্নয়ন দর্শন অনুযায়ী আরও বড় একটি প্রকল্পের দিকে এগিয়ে যায়। 2003 সালে ঘোষণা করা হয় দুবাইল্যান্ড, যা পরিকল্পনা অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় বিনোদন ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল। এই প্রকল্পটির পরিকল্পনা অনুযায়ী এটি প্রায় 278 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হবার কথা ছিল, যা ডিজনির ওয়ার্ল্ড রিসর্টের তুলনায় প্রায় দ্বিগুণ বড় এবং যার আনুমানিক ব্যয় ধরা হয়েছিল 64 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। কিন্তু 2 দশক পার হয়ে গেলেও দুবাইল্যান্ডের বড় একটি অংশ আজও অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। দুবাইকে অরল্যান্ডো ধাঁচের একটি বৈশ্বিক বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার এই স্বপ্ন এখন অনেক জায়গায় অর্ধনির্মিত অবকাঠামো, বন্ধ পড়ে থাকা নির্মাণ সাইট এবং পরিত্যক্ত বিশাল প্রকল্পগুলোর এক জটিল চিত্রে পরিণত হয়েছে। 2008 সালের বৈশ্বিক আর্থিক সংকট এই উন্নয়ন পরিকল্পনার বড় অংশকে থমকে দেয়, যার ফলে বহু প্রকল্প মাঝপথে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে কিছু উদ্যোগ আবার পুনরুজ্জীবিত হয় এবং IMG ওয়ার্ল্ডস অফ অ্যাডভেঞ্চার, দুবাই মিরাকেল গার্ডেন এবং গ্লোবাল ভিলেজের মতো কিছু আকর্ষণীয় গন্তব্য এই অঞ্চলের মধ্যেই গড়ে ওঠে। তবে পুরো দুবাইল্যান্ড প্রকল্প এখনও তার মূল পূর্ণাঙ্গ স্বপ্নে পৌঁছাতে পারেনি। তবে এই মূল স্বপ্নটি কখনোই পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বছরের পর বছর ধরে কাজের গতি ছিল অসম ও অনিয়মিত। অনেক পরিকল্পনা মাঝপথে পরিবর্তন করা হয়েছে, ছোট করা হয়েছে বা নীরবে বাতিলও করে দেওয়া হয়েছে, কারণ একই সময়ে দুবাই তার দৃষ্টি আরও নতুন নতুন মেগা প্রজেক্টের দিকে সরিয়ে নেয়। ফলে দুবাইল্যান্ড ধীরে ধীরে এমন এক প্রতীকে পরিণত হয় যা দেখিয়ে দেয় বড় বড় ঘোষণার সঙ্গে বাস্তবায়নের মধ্যে কতটা ব্যবধান থাকতে পারে। যে প্রকল্পটি মূলত বিশ্বের সবচেয়ে বড় পারিবারিক পর্যটন কেন্দ্র হওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল, তা সময়ের সঙ্গে সঙ্গে তার উজ্জ্বলতা হারাতে থাকে। এটি একই সঙ্গে দুবাইয়ের একটি বড় চ্যালেঞ্জও তুলে ধরে, যেখানে অনেক সময় শহরটি দীর্ঘমেয়াদী
ভারসাম্যের চেয়ে দ্রুত উন্নয়ন ও দৃষ্টিনন্দন প্রকল্পকে বেশি গুরুত্ব দিয়েছে। বড় বড় উচ্চাকাঙ্ক্ষার দৌড়ে দুবাই কখনো কখনো কিছু অসম্পূর্ণ স্বপ্নের চিহ্নও রেখে যায়, যেখানে স্থায়ী সফলতার পাশাপাশি আধুনিক নগর পরিকল্পনার ভেতরে লুকিয়ে থাকে বিশাল ভিশনের প্রতিচ্ছবি। দুবাই মল শুধু একটি শপিং সেন্টার নয়, বরং এটি শহরটির আড়ম্বরপূর্ণ চিন্তাধারা ও বিলাসবহুল উন্নয়নের প্রতীক, যা প্রায় 10 লাখ বর্গমিটার বা তারও বেশি এলাকায় বিস্তৃত এবং যেখানে 1200টিরও বেশি দোকান রয়েছে। এমনভাবে নকশা করা হয়েছে যাতে দর্শনার্থীরা দিনের পুরো সময়টি ভেতরেই কাটাতে পারেন। আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ইনডোর অ্যাকোয়ারিয়াম, দুবাই অ্যাকোয়ারিয়াম অ্যান্ড আন্ডার ওয়াটার জু, যেখানে প্রায় 1 কোটি লিটার পানি ও 33,000-এরও বেশি সামুদ্রিক প্রাণী সংরক্ষিত রয়েছে। এখানে শার্ক ও রেয়ের মতো সামুদ্রিক প্রাণীরও দেখা মেলে। মরুভূমির মধ্যে এত বিশাল কৃত্রিম সামুদ্রিক জগৎ টিকিয়ে রাখা মোটেও সহজ কাজ নয়, কারণ এর জন্য অত্যাধুনিক জল পরিশোধন ব্যবস্থা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, প্রাণী পরিচর্যা এবং বিপুল পরিমাণ শক্তি খরচ প্রয়োজন হয়। শুধু এই অ্যাকোয়ারিয়ামের বার্ষিক রক্ষণাবেক্ষণ ব্যয়ই লাখো ডলারে পৌঁছে যায়। কোভিড-19 মহামারীর সময় যখন পর্যটন ও যাতায়াত হঠাৎ বন্ধ হয়ে যায়, তখনও এই অ্যাকোয়ারিয়ামকে সচল ও নিরাপদ রাখতে নিয়মিত যত্ন নিতে হয়েছিল। ফলে এটি একদিকে দর্শনার্থী আকর্ষণের কেন্দ্র হলেও অন্যদিকে আয় না থাকলেও বিশাল খরচের একটি কাঠামোতে পরিণত হয়। এই পরিস্থিতি শেষ পর্যন্ত দুবাইয়ের অর্থনৈতিক সংবেদনশীলতার একটি গুরুত্বপূর্ণ দিককে সামনে নিয়ে আসে, যা পুরোপুরি পর্যটকদের ধারাবাহিক আগমনের উপর নির্ভরশীল। দুবাই মল একদিকে শহরের সবচেয়ে বড় শক্তির প্রতীক, আবার অন্যদিকে এর একটি বড় দুর্বলতাকেও তুলে ধরে, কারণ এটি যতটা বিস্ময়কর অভিজ্ঞতা দিতে সক্ষম ততটাই টিকে থাকে অবিরাম দর্শনার্থী ও ব্যয়ের প্রবাহের ওপর। এই মডেল তখনই কার্যকর থাকে যখন অর্থনৈতিক গতি ও পর্যটনের প্রবাহ অব্যাহত থাকে। আর এখানেই উঠে আসে দুবাইয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: দ্রুত উন্নয়ন ও দীর্ঘমেয়াদী স্থায়িত্বের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা। 2024 সালের গ্রীষ্মে দুবাইয়ের ভবিষ্যৎ জলবায়ু বাস্তবতার এক চমকপ্রদ ইঙ্গিত পাওয়া যায়, যখন তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এবং আর্দ্রতা 90 থেকে 95% মধ্যে থাকায় অনুভূত তাপমাত্রা প্রায় 62 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়, যা শহরের চরম আবহাওয়ার ঝুঁকিকে আরও স্পষ্ট করে তোলে। এই স্তরটি মানুষের বেঁচে থাকে সীমার একেবারে কাছাকাছি পৌঁছে যায়। বিজ্ঞানীরা এই ঝুঁকিকে ওয়েট বাল্ব টেম্পারেচার দিয়ে পরিমাপ করেন, যা তাপমাত্রা ও আর্দ্রতাকে একসাথে বিবেচনা করে বোঝায় যে শরীর ঘামের মাধ্যমে নিজেকে আর কতটা ঠান্ডা রাখতে পারবে। এই মান যদি প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, তাহলে সুস্থ মানুষও অল্প সময়ের মধ্যেই প্রাণঘাতী ঝুঁকিতে পড়তে পারে। 2024 সালের জুলাইয়ে দুবাইয়ের তাপপ্রবাহের সময় এই পরিমাপ বিপজ্জনকভাবে সেই সীমার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। অস্বাভাবিকভাবে উষ্ণ সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাতাসে আর্দ্রতা বাড়িয়ে দেয়, আর শহরের উঁচু ভবনগুলো দিনের বেলার তাপ আটকে রেখে রাতেও তাপমাত্রা বেশি রাখে, ফলে স্বাভাবিক শীতল হওয়ার প্রক্রিয়া ব্যাহত হয়। এই পরিস্থিতির সবচেয়ে উদ্বেগজনক দিক হল এটি দেখিয়ে দেয় যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে শহরগুলোর তাপমাত্রা কত দ্রুত বিপজ্জনক সীমার দিকে এগিয়ে যেতে পারে। এই ধরনের পরিস্থিতি এখন আর বিরল ঘটনা নয়। জলবায়ু বিশেষজ্ঞদের মতে উপসাগরীয় অঞ্চলে চরম তাপমাত্রার ঘটনা ধীরে ধীরে আরও ঘন ঘন ঘটছে এবং ভবিষ্যতে এটি আরও সাধারণ হয়ে উঠতে পারে। কর্তৃপক্ষ সাধারণত দিনের সবচেয়ে গরম সময়ে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিলেও বাস্তবতা হলো এখন সেই সবচেয়ে গরম সময় দিনের বড় একটি অংশ জুড়ে বিস্তৃত হয়ে গেছে। এর প্রভাবও অত্যন্ত গুরুতর। খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিকদের জন্য স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে, আর একই সঙ্গে বিদ্যুৎ ব্যবস্থা অতিরিক্ত এয়ার কন্ডিশনিং চাহিদার কারণে ব্যাপক চাপের মুখে পড়ছে। যদি বড় পরিসরে কার্যকর অভিযোজন ও অবকাঠামোগত পরিবর্তন না আনা হয়, তাহলে ভবিষ্যতে দুবাইকে আরও কঠিন জলবায়ুগত বাস্তবতার মুখোমুখি হতে পারে। এমন এক ভবিষ্যৎ পরিস্থিতির দিকে শহরটি প্রবেশ করতে পারে যেখানে বছরের কিছু নির্দিষ্ট মাসে কৃত্রিম শীতলীকরণ ছাড়া বাইরে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠবে। এই প্রেক্ষাপটে দুবাইয়ের আকাশচুম্বী প্রতীক হল 828 মিটার উচ্চতার বুর্জ খালিফা, যা একই সঙ্গে শহরের অসাধারণ উচ্চাকাঙ্ক্ষা এবং বিতর্কিত উন্নয়ন দর্শনের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই ভবনটি নির্মাণে প্রায় 6 বছর সময় লাগে এবং 2010 সালে এটি সম্পূর্ণ হয়, যার আনুমানিক ব্যয় ছিল $1.5 বিলিয়ন বেশি। এটি নির্মাণে 100টিরও বেশি দেশের প্রায় 12,000-এর বেশি শ্রমিক দিন-রাত কাজ করেছেন বলে জানা যায়। এর ঝলমলে কাঠামো পরিষ্কার আবহাওয়ায় প্রায় 95 কিলোমিটার দূর থেকেও দেখা যায়, যা আজও মনে করিয়ে দেয় কিভাবে একটি মরুভূমির ছোট বসতি ধীরে ধীরে একটি বৈশ্বিক নগর কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। এই রেকর্ড ভাঙা উচ্চতার পেছনে এমন
এমন একটি বাস্তবতাও রয়েছে যা খুব কমই আলোচনায় আসে। বুর্জ খালিফায়ের অনেক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট আজও খালি পড়ে থাকে বা শুধুমাত্র ধনী বিনিয়োগকারীরা মাঝে মাঝে ব্যবহার করেন। এর আশপাশের ডাউনটাউন দুবাই এলাকাও এতটাই ব্যয়বহুল হয়ে উঠেছে যে সেখানে সাধারণ মানুষের বসবাস প্রায় অসম্ভব। ফলে এটি একটি প্রাণবন্ত আবাসিক এলাকা হওয়ার বদলে অনেকাংশে একটি এক্সক্লুসিভ গেটেড এলিট জোনে পরিণত হয়েছে। এই বাস্তবতা অনেক বিশ্লেষকের মতে দেখিয়ে দেয় যে দুবাইয়ের উন্নয়ন মডেলে অনেক সময় শক্ত ভিত্তি বা দীর্ঘমেয়াদী সামাজিক ভারসাম্যের চেয়ে দৃশ্যমান আভিজাত্য ও আকর্ষণীয় অবকাঠামোকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তবুও এই শহর প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ও বিনিয়োগকারীর মনোযোগ আকর্ষণ করে চলেছে, যা এটিকে বৈশ্বিক নগরীর মানচিত্রে এক অনন্য অবস্থানে রেখেছে। এই শহরটি পর্যটকদের আকর্ষণ করে এবং বিশ্বের সামনে দুবাইয়ের এমন একটি চিত্র তুলে ধরে যেখানে মনে হয় যেন সবকিছুই সম্ভব। তবে একই সঙ্গে এই ধরনের বিশাল অবকাঠামো নিয়ে সমালোচকরাও প্রশ্ন তোলেন। এত বিপুল বিনিয়োগ যদি শুধু একটি প্রতীকী স্থাপনায় কেন্দ্রীভূত না হয়ে বরং সাশ্রয়ী আবাসন, বেসিক ইনফ্রাস্ট্রাকচার, পরিবেশ সুরক্ষা কিংবা স্থানীয় জনগণের সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় করা হতো, তাহলে এর প্রভাব আরও বিস্তৃত হতে পারত। সমালোচকদের মতে বুর্জ খালিফা এক অর্থে এমন একটি প্রতীক যা উন্নয়ন নীতির অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তোলে। বাইরে থেকে যতটা দৃষ্টিনন্দন ও বিস্ময়করী মনে হোক না কেন, এটি একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিতর্ক তৈরি করে। দুবাইয়ের সম্পদ ও উন্নয়ন আসলে কতটা সেই মানুষের কল্যাণে ব্যবহৃত হচ্ছে যারা এই শহরকে নিজেদের ঘর বলে মনে করে। 2024 সালে দুবাইয়ে প্রায় 72 মিলিয়ন আন্তর্জাতিক পর্যটকের আগমন শহরটির সাফল্যের পাশাপাশি এর একটি গুরুত্বপূর্ণ দুর্বলতাও স্পষ্ট করে দেয়। কারণ দুবাইয়ের অর্থনীতি এখন এতটাই পর্যটনের ওপর নির্ভরশীল যে পর্যটকের সংখ্যায় সামান্য ওঠানামাও সরাসরি অর্থনীতিতে প্রভাব ফেলে। ফলে বছরের পর বছর ধরে বিভিন্ন পার্কিং এলাকা ও সংরক্ষণ কেন্দ্রে শত শত বিলাসবহুল গাড়ি জমা হতে থাকে। প্রখর রোদ, মরুভূমির ধুলো আর দীর্ঘ অবহেলায় পড়ে থাকা এসব গাড়ির ছবি পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে এগুলো দুবাইয়ের ঝলমলে সাফল্যের আড়ালে লুকিয়ে থাকা আর্থিক ঝুঁকি ও বাস্তবতার একটি আলোচিত প্রতীকে পরিণত হয়। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় যে বিলাসিতা ও সম্পদের বাহ্যিক চেহারার পেছনেও অনেক সময় ব্যক্তিগত সংগ্রাম, আর্থিক অনিশ্চয়তা এবং কঠিন সিদ্ধান্তের গল্প লুকিয়ে থাকতে পারে। বছরের পর বছর ধরে পড়ে থাকা এই বিলাসবহুল গাড়িগুলো একসময় দুবাইয়ের এক অদ্ভুত ও আলোচিত প্রতীকে পরিণত হয়েছিল। একটি এমন শহরের প্রতীক যেখানে বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলোর কিছু তাদের মালিকদের অনুপস্থিতিতে নীরবে ধুলোয় ঢাকা পড়ে থাকে। পরবর্তীতে দেউলিয়াত্ব ও ঋণ সংক্রান্ত আইনে বিভিন্ন সংস্কার আনার পরে এমন ঘটনার সংখ্যা অনেকটাই কমে এসেছে। তবুও এই সুপারকার কবরস্থানের গল্প আজও বিশ্বজুড়ে মানুষের কৌতূহল জাগিয়ে তোলে। কারণ এটি শুধু পরিত্যক্ত গাড়ির গল্প নয়, বরং সাফল্য, ঝুঁকি, উচ্চাকাঙ্ক্ষা এবং আর্থিক বাস্তবতার এক বিরল প্রতিচ্ছবি। ভাবুন তো, যে শহর তার অগাধ সম্পদ ও বিলাসবহুল জীবনযাত্রার জন্য পরিচিত, সেই শহরই আবার পরিত্যক্ত সুপারকারের জন্য আলোচনায় আসে। আপনার মতে এটি কি ব্যর্থতার প্রতীক নাকি অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার একটি মূল্যবান শিক্ষা? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর যদি আপনি প্রথমবার আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই নোটিফিকেশন বেল অন করে রাখুন যাতে আমাদের আসন্ন আরও রোমাঞ্চকর কন্টেন্ট আপনি মিস না করেন। দুবাইয়ের প্রায় 5 মিলিয়ন জনসংখ্যার মধ্যে খুবই ছোট একটি অংশই স্থানীয় আমিরাতি নাগরিক, আর বাকি বিশাল সংখ্যাগরিষ্ঠ প্রায় 90% মতো বিদেশি শ্রমিক ও প্রবাসী, যাদের অনেকেরই স্থায়ী নাগরিকত্ব পাওয়ার সরাসরি সুযোগ নেই। এই বাস্তবতা দুবাইকে এক ধরনের অনন্য বৈশ্বিক শহরে পরিণত করেছে, যেখানে অধিকাংশ মানুষই নির্দিষ্ট সময়ের জন্য কাজের ভিসার উপর ভিত্তি করে বসবাস করেন এবং তাদের আইনি অবস্থান অনেকটাই চাকরির সঙ্গে সরাসরি যুক্ত থাকে। আকাশছোঁয়া ভবন নির্মাণ করা শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের কর্মীদের জীবন এখানে একই অর্থনৈতিক ও আইনি কাঠামোর ভেতরে আবর্তিত হয়, যা আধুনিক নগর উন্নয়নের এক জটিল ও আলোচিত দিক হিসেবে বিবেচিত। বহুজাতিক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ কর্মী সবাই একই ধরনের অনিশ্চয়তার মধ্যে বসবাস করেন, কারণ দুবাইয়ে থাকার অধিকার সরাসরি আপনার চাকরির সঙ্গে যুক্ত থাকে। অনেক ক্ষেত্রে চাকরি চলে গেলে নতুন স্পন্সরশিপ বা ভিসা না পাওয়া পর্যন্ত খুব সীমিত সময়, সাধারণত প্রায় 30 দিনের মতো মিলতে পারে, অন্যথায় দেশ ত্যাগ করতে হয়।
তবে সবচেয়ে আবেগঘন বাস্তবতা হলো বহু পরিবার এখানে দশক ধরে বসবাস করছে। তাদের সন্তানরা এখানেই জন্মায়, এখানেই বড় হয়, স্কুলে পড়ে, বন্ধু তৈরি করে এবং এই শহরকেই নিজের ঘর হিসেবে চিনে নেয়। তবুও আইনি দিক থেকে তারা অধিকাংশ সময়ই বিদেশি হিসেবেই থেকে যায় এবং যে কোনো সময় তাদের জীবন আবার অনিশ্চয়তার মুখে পড়তে পারে। ফলে অনেক সময় তাদেরকে হঠাৎ করেই দেশ ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়, যা একটি এমন সমাজ তৈরি করে যেখানে স্থায়ী শিকড় খুব সহজে গড়ে ওঠে না। মানুষ দীর্ঘমেয়াদী সামাজিক সম্পর্ক বা কমিউনিটির জন্য বিনিয়োগ করতেও অনেক সময় দ্বিধায় ভোগে, কারণ তারা জানে তাদের ভবিষ্যৎ এখানে স্থায়ীভাবে নিশ্চিত নয়। এই ধরনের কাঠামো ভবিষ্যতে অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার উপরও প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এখন যদি আপনাকে সুযোগ দেওয়া হয় দুবাইয়ে থাকার, কিন্তু নাগরিকত্ব না পাওয়ার স্বার্থে, তাহলে আপনি কি সেখানে যাবেন? হ্যাঁ বা না কমেন্টে জানিয়ে দিন। আর আপনি যদি এই ভিডিওটি ফোনে দেখে থাকেন, তাহলে লাইক করার পাশাপাশি নিচের হাই বাটনটিও ট্যাপ করতে ভুলবেন না। এতে আমাদের অনেক সাহায্য হয়। দুবাইয়ের কৃত্রিম দ্বীপগুলোকে বিশ্বের সবচেয়ে সাহসী ইঞ্জিনিয়ারিং প্রকল্পগুলোর মধ্যে গণ্য করা হয়, তবে এর পেছনে রয়েছে উল্লেখযোগ্য পরিবেশগত ও আর্থিক চ্যালেঞ্জও। পাম জুমেরা, পাম জেবেল আলী এবং দ্য ওয়ার্ল্ডের মতো প্রকল্প নির্মাণের জন্য সমুদ্রের তলদেশ থেকে বিপুল পরিমাণ বালি ও পাথর উত্তোলন করে সম্পূর্ণভাবে উপকূল রেখার আকার বদলে দেওয়া হয়েছে। এই বিশাল পরিবর্তনের ফলে স্থানীয় সামুদ্রিক বাস্তুতন্ত্রে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। সমুদ্র স্রোতের স্বাভাবিক প্রবাহ পরিবর্তিত হওয়ায় কিছু এলাকায় পানির চলাচল কমে যায়, যার ফলে দূষণ ও শৈবালের বৃদ্ধি বেড়ে যায়। একই সঙ্গে কিছু অঞ্চলে তীর ভাঙন বা উপকূল ক্ষয়ও ত্বরান্বিত হয়েছে, যা তীরবর্তী পরিবেশ ও কার্যক্রমকে আরও জটিল করে তুলেছে। সাঁতার কাটা ও মাছ ধরা কিছু এলাকায় আগের তুলনায় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং অর্থনৈতিক দিক থেকেও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল থাকেনি। দ্য ওয়ার্ল্ড প্রজেক্টের প্লটগুলো শুরুতে লাখো থেকে কোটি ডলারে বিক্রি হলেও 2008 সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর অনেক বিনিয়োগকারী প্রকল্প সম্পন্ন করতে পারেননি, ফলে বহু অংশ দীর্ঘ সময় প্রায় ফাঁকা অবস্থায় থেকে যায়। এই কৃত্রিম দ্বীপগুলোর রক্ষণাবেক্ষণও অত্যন্ত ব্যয়বহুল, কারণ উপকূল ক্ষয়রোধ, অবকাঠামো সুরক্ষা এবং পরিবেশগত ক্ষতি কমাতে নিয়মিত বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন হয়। ভবিষ্যতে যদি সম্পত্তির চাহিদা কমে যায়, তাহলে এই বিশাল প্রকল্পগুলো দুবাইয়ের জন্য অর্থনৈতিক চাপ বা বোঝা হয়ে উঠতে পারে। আর সবচেয়ে বড় উদ্বেগ হল দীর্ঘমেয়াদে এর টেকসইতা কতটা নিশ্চিত করা যাবে। এই পরিস্থিতি অনেক বিশ্লেষকের মতে দুবাইয়ের উন্নয়ন নীতির একটি গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরে, যেখানে অনেক সময় দীর্ঘমেয়াদী স্থায়িত্বের চেয়ে দৃশ্যমান উন্নয়ন ও দ্রুত সম্প্রসারণকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একবার প্রাকৃতিক প্রবাল প্রাচীর বা সামুদ্রিক আবাসস্থল ক্ষতিগ্রস্ত হলে তা পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব, ফলে এর প্রভাব দীর্ঘস্থায়ী হয়ে যায়। একই সময়ে দুবাইয়ের ট্যাক্স ফ্রি সমৃদ্ধির যে ইমেজ ছিল, তা এখন ধীরে ধীরে চাপের মুখে পড়ছে, কারণ জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে। 2024 থেকে 2025 সালের মধ্যে শহরটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষ করে আবাসন সংকট বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 2025 সালে অনেক এলাকায় গড় ভাড়া প্রায় 10 থেকে 20% পর্যন্ত বেড়েছে এবং কিছু জায়গায় এই বৃদ্ধি 25% কাছাকাছি পৌঁছেছে। এর সঙ্গে বিদ্যুৎ, পানি ও দৈনন্দিন জীবনযাত্রার অন্যান্য ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বাড়ছে, যা সাধারণ বাসিন্দাদের উপর অতিরিক্ত চাপ তৈরি করছে। পানি ও অন্যান্য পরিষেবা ফিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও প্রায় 20 থেকে 25% পর্যন্ত বেড়েছে, যার ফলে মধ্যবিত্ত পরিবারের উপর ক্রমশ বড় আর্থিক চাপ তৈরি হচ্ছে। একইভাবে শিক্ষা খরচও ধারাবাহিকভাবে বাড়ছে, কারণ অধিকাংশ প্রবাসী পরিবার তাদের সন্তানদের আন্তর্জাতিক স্কুলে পড়ায়, আর এসব স্কুলের ফি প্রতি বছরই দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। যদিও দুবাইকে ট্যাক্স ফ্রি আয়ের জন্য পরিচিত বলা হয়, তবুও বাস্তবে অনেক মানুষ এখন আগের মতো আরামদায়ক জীবনযাপন করতে পারছেন না। সবচেয়ে বড় সমস্যা হল বেশিরভাগ চাকরিতে বেতন প্রায় স্থবির অবস্থায় রয়েছে, কিন্তু জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে। এই আয় ও ব্যয়ের ব্যবধান ধীরে ধীরে দীর্ঘদিন ধরে বসবাসকারী অনেক প্রবাসীকে আবার নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। এটি অনেককে আবার নিজ দেশে ফিরে যেতে বাধ্য করছে। বিশেষজ্ঞদের মতে, যদি মধ্যবিত্ত ও ছোট পেশাজীবী শ্রেণীর মানুষ শহর ছেড়ে চলে যেতে শুরু করে, তাহলে দুবাইয়ের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোর ওপর বড় ধরনের চাপ তৈরি হতে পারে, কারণ শুধুমাত্র উচ্চবিত্তদের ওপর নির্ভর করে একটি শহর দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না।
দৈনন্দিন পরিষেবা, নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্যসহ বহু খাত মূলত সেই মানুষদের ওপরই দাঁড়িয়ে থাকে যারা এখন আর্থিক চাপে ভুগছেন। 2000 সালের শুরুর দিকে যখন ডিজনি দুবাইয়ে থিম পার্ক তৈরির পরিকল্পনা থেকে সরে আসে, তখন দুবাই আবারও তাদের উচ্চাকাঙ্ক্ষী উন্নয়ন দর্শন অনুযায়ী আরও বড় একটি প্রকল্পের দিকে এগিয়ে যায়। 2003 সালে ঘোষণা করা হয় দুবাইল্যান্ড, যা পরিকল্পনা অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় বিনোদন ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল। এই প্রকল্পটির পরিকল্পনা অনুযায়ী এটি প্রায় 278 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হবার কথা ছিল, যা ডিজনির ওয়ার্ল্ড রিসর্টের তুলনায় প্রায় দ্বিগুণ বড় এবং যার আনুমানিক ব্যয় ধরা হয়েছিল 64 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। কিন্তু 2 দশক পার হয়ে গেলেও দুবাইল্যান্ডের বড় একটি অংশ আজও অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। দুবাইকে অরল্যান্ডো ধাঁচের একটি বৈশ্বিক বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার এই স্বপ্ন এখন অনেক জায়গায় অর্ধনির্মিত অবকাঠামো, বন্ধ পড়ে থাকা নির্মাণ সাইট এবং পরিত্যক্ত বিশাল প্রকল্পগুলোর এক জটিল চিত্রে পরিণত হয়েছে। 2008 সালের বৈশ্বিক আর্থিক সংকট এই উন্নয়ন পরিকল্পনার বড় অংশকে থমকে দেয়, যার ফলে বহু প্রকল্প মাঝপথে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে কিছু উদ্যোগ আবার পুনরুজ্জীবিত হয় এবং আইএমজি ওয়ার্ল্ডস অফ অ্যাডভেঞ্চার, দুবাই মিরাকেল গার্ডেন এবং গ্লোবাল ভিলেজের মতো কিছু আকর্ষণীয় গন্তব্য এই অঞ্চলের মধ্যেই গড়ে ওঠে। তবে পুরো দুবাইল্যান্ড প্রকল্প এখনও তার মূল পূর্ণাঙ্গ স্বপ্নে পৌঁছাতে পারেনি। তবে এই মূল স্বপ্নটি কখনোই পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বছরের পর বছর ধরে কাজের গতি ছিল অসম ও অনিয়মিত। অনেক পরিকল্পনা মাঝপথে পরিবর্তন করা হয়েছে, ছোট করা হয়েছে বা নীরবে বাতিলও করে দেওয়া হয়েছে, কারণ একই সময়ে দুবাই তার দৃষ্টি আরও নতুন নতুন মেগা প্রজেক্টের দিকে সরিয়ে নেয়। ফলে দুবাইল্যান্ড ধীরে ধীরে এমন এক প্রতীকে পরিণত হয় যা দেখিয়ে দেয় বড় বড় ঘোষণার সঙ্গে বাস্তবায়নের মধ্যে কতটা ব্যবধান থাকতে পারে। যে প্রকল্পটি মূলত বিশ্বের সবচেয়ে বড় পারিবারিক পর্যটন কেন্দ্র হওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল, তা সময়ের সঙ্গে সঙ্গে তার উজ্জ্বলতা হারাতে থাকে। এটি একই সঙ্গে দুবাইয়ের একটি বড় চ্যালেঞ্জও তুলে ধরে, যেখানে অনেক সময় শহরটি দীর্ঘমেয়াদী ভারসাম্যের চেয়ে দ্রুত উন্নয়ন ও দৃষ্টিনন্দন প্রকল্পকে বেশি গুরুত্ব দিয়েছে। বড় বড় উচ্চাকাঙ্ক্ষার দৌড়ে দুবাই কখনো কখনো কিছু অসম্পূর্ণ স্বপ্নের চিহ্ন রেখে যায়, যেখানে স্থায়ী সফলতার পাশাপাশি আধুনিক নগর পরিকল্পনার ভেতরে লুকিয়ে থাকে বিশাল ভিশনের প্রতিচ্ছবি। দুবাই মল শুধু একটি শপিং সেন্টার নয়, বরং এটি শহরটির আড়ম্বরপূর্ণ চিন্তাধারা ও বিলাসবহুল উন্নয়নের প্রতীক, যা প্রায় 10 লাখ বর্গমিটার বা তারও বেশি এলাকায় বিস্তৃত এবং যেখানে 1200টিরও বেশি দোকান রয়েছে। এমনভাবে নকশা করা হয়েছে যাতে দর্শনার্থীরা দিনের পুরো সময়টি ভেতরেই কাটাতে পারেন। আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ইনডোর অ্যাকোয়ারিয়াম, দুবাই অ্যাকোয়ারিয়াম অ্যান্ড আন্ডার ওয়াটার জু, যেখানে প্রায় 1 কোটি লিটার পানি ও 33,000-এরও বেশি সামুদ্রিক প্রাণী সংরক্ষিত রয়েছে। এখানে শার্ক ও রে-এর মতো সামুদ্রিক প্রাণীরও দেখা মেলে। মরুভূমির মধ্যে এত বিশাল কৃত্রিম সামুদ্রিক জগৎ টিকিয়ে রাখা মোটেও সহজ কাজ নয়, কারণ এর জন্য অত্যাধুনিক জল পরিশোধন ব্যবস্থা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, প্রাণী পরিচর্যা এবং বিপুল পরিমাণ শক্তি খরচ প্রয়োজন হয়। শুধু এই অ্যাকোয়ারিয়ামের বার্ষিক রক্ষণাবেক্ষণ ব্যয়ই লাখো ডলারে পৌঁছে যায়। কোভিড-19 মহামারীর সময় যখন পর্যটন ও যাতায়াত হঠাৎ বন্ধ হয়ে যায়, তখনও এই অ্যাকোয়ারিয়ামকে সচল ও নিরাপদ রাখতে নিয়মিত যত্ন নিতে হয়েছিল। ফলে এটি একদিকে দর্শনার্থী আকর্ষণের কেন্দ্র হলেও অন্যদিকে আয় না থাকলেও বিশাল খরচের একটি কাঠামোতে পরিণত হয়। এই পরিস্থিতি শেষ পর্যন্ত দুবাইয়ের অর্থনৈতিক সংবেদনশীলতার একটি গুরুত্বপূর্ণ দিককে সামনে নিয়ে আসে, যা পুরোপুরি পর্যটকদের ধারাবাহিক আগমনের উপর নির্ভরশীল। দুবাই মল একদিকে শহরের সবচেয়ে বড় শক্তির প্রতীক, আবার অন্যদিকে এর একটি বড় দুর্বলতাকেও তুলে ধরে, কারণ এটি যতটা বিস্ময়কর অভিজ্ঞতা দিতে সক্ষম, ততটাই টিকে থাকে অবিরাম দর্শনার্থী ও ব্যয়ের প্রবাহের ওপর। এই মডেল তখনই কার্যকর থাকে যখন অর্থনৈতিক গতি ও পর্যটনের প্রবাহ অব্যাহত থাকে। আর এখানেই উঠে আসে দুবাইয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, দ্রুত উন্নয়ন ও দীর্ঘমেয়াদী স্থায়িত্বের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা। 2024 সালের গ্রীষ্মে দুবাইয়ের ভবিষ্যৎ জলবায়ু বাস্তবতার এক চমকপ্রদ ইঙ্গিত পাওয়া যায়, যখন তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এবং আর্দ্রতা 90 থেকে 95% মধ্যে থাকায় অনুভূত তাপমাত্রা প্রায় 62 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়, যা শহরের চরম আবহাওয়ার ঝুঁকিকে আরও স্পষ্ট করে তোলে। এই স্তরটি মানুষের বেঁচে থাকে সীমার একেবারে কাছাকাছি পৌঁছে যায়। বিজ্ঞানীরা এই ঝুঁকিকে ওয়েট বাল্ব টেম্পারেচার দিয়ে পরিমাপ করেন, যা তাপমাত্রা ও আর্দ্রতাকে একসাথে বিবেচনা করে বোঝায় যে শরীর ঘামের মাধ্যমে নিজেকে আর কতটা ঠান্ডা রাখতে পারবে। এই মান যদি প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, তাহলে সুস্থ মানুষও অল্প সময়ের মধ্যেই প্রাণঘাতী ঝুঁকিতে পড়তে পারে। 2024 সালের জুলাইয়ে দুবাইয়ের তাপপ্রবাহের সময় এই পরিমাপ বিপজ্জনকভাবে সেই সীমার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। অস্বাভাবিক
তাৎক্ষণিকভাবে উষ্ণ সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাতাসে আর্দ্রতা বাড়িয়ে দেয়, আর শহরের উঁচু ভবনগুলো দিনের বেলার তাপ আটকে রেখে রাতেও তাপমাত্রা বেশি রাখে, ফলে স্বাভাবিক শীতল হওয়ার প্রক্রিয়া ব্যাহত হয়। এই পরিস্থিতির সবচেয়ে উদ্বেগজনক দিক হল এটি দেখিয়ে দেয় যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে শহরগুলোর তাপমাত্রা কত দ্রুত বিপজ্জনক সীমার দিকে এগিয়ে যেতে পারে। এই ধরনের পরিস্থিতি এখন আর বিরল ঘটনা নয়। জলবায়ু বিশেষজ্ঞদের মতে উপসাগরীয় অঞ্চলে চরম তাপমাত্রার ঘটনা ধীরে ধীরে আরও ঘন ঘন ঘটছে এবং ভবিষ্যতে এটি আরও সাধারণ হয়ে উঠতে পারে। কর্তৃপক্ষ সাধারণত দিনের সবচেয়ে গরম সময়ে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিলেও বাস্তবতা হলো এখন সেই সবচেয়ে গরম সময় দিনের বড় একটি অংশ জুড়ে বিস্তৃত হয়ে গেছে। এর প্রভাবও অত্যন্ত গুরুতর। খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিকদের জন্য স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে, আর একই সঙ্গে বিদ্যুৎ ব্যবস্থা অতিরিক্ত এয়ার কন্ডিশনিং চাহিদার কারণে ব্যাপক চাপের মুখে পড়ছে। যদি বড় পরিসরে কার্যকর অভিযোজন ও অবকাঠামোগত পরিবর্তন না আনা হয়, তাহলে ভবিষ্যতে দুবাইকে আরও কঠিন জলবায়ুগত বাস্তবতার মুখোমুখি হতে পারে। এমন এক ভবিষ্যৎ পরিস্থিতির দিকে শহরটি প্রবেশ করতে পারে যেখানে বছরের কিছু নির্দিষ্ট মাসে কৃত্রিম শীতলীকরণ ছাড়া বাইরে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠবে। এই প্রেক্ষাপটে দুবাইয়ের আকাশচুম্বী প্রতীক হল 828 মিটার উচ্চতার বুর্জ খালিফা, যা একই সঙ্গে শহরের অসাধারণ উচ্চাকাঙ্ক্ষা এবং বিতর্কিত উন্নয়ন দর্শনের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই ভবনটি নির্মাণে প্রায় 6 বছর সময় লাগে এবং 2010 সালে এটি সম্পূর্ণ হয়, যার আনুমানিক ব্যয় ছিল $5 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এটি নির্মাণে 100টিরও বেশি দেশের প্রায় 12,000-এর বেশি শ্রমিক দিন-রাত কাজ করেছেন বলে জানা যায়। এর ঝলমলে কাঠামো পরিষ্কার আবহাওয়ায় প্রায় 95 কিলোমিটার দূর থেকেও দেখা যায়, যা আজও মনে করিয়ে দেয় কিভাবে একটি মরুভূমির ছোট বসতি ধীরে ধীরে একটি বৈশ্বিক নগর কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। এই রেকর্ড ভাঙা উচ্চতার পেছনে এমন একটি বাস্তবতাও রয়েছে যা খুব কমই আলোচনায় আসে। বুর্জ খালিফায়ের অনেক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট আজও খালি পড়ে থাকে বা শুধুমাত্র ধনী বিনিয়োগকারীরা মাঝে মাঝে ব্যবহার করেন। এর আশপাশের ডাউনটাউন দুবাই এলাকাও এতটাই ব্যয়বহুল হয়ে উঠেছে যে সেখানে সাধারণ মানুষের বসবাস প্রায় অসম্ভব। ফলে এটি একটি প্রাণবন্ত আবাসিক এলাকা হওয়ার বদলে অনেকাংশে একটি এক্সক্লুসিভ গেটেড এলিট জোনে পরিণত হয়েছে। এই বাস্তবতা অনেক বিশ্লেষকের মতে দেখিয়ে দেয় যে দুবাইয়ের উন্নয়ন মডেলে অনেক সময় শক্ত ভিত্তি বা দীর্ঘমেয়াদী সামাজিক ভারসাম্যের চেয়ে দৃশ্যমান আভিজাত্য ও আকর্ষণীয় অবকাঠামোকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তবুও এই শহর প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ও বিনিয়োগকারীর মনোযোগ আকর্ষণ করে চলেছে, যা এটিকে বৈশ্বিক নগরীর মানচিত্রে এক অনন্য অবস্থানে রেখেছে। এই শহরটি পর্যটকদের আকর্ষণ করে এবং বিশ্বের সামনে দুবাইয়ের এমন একটি চিত্র তুলে ধরে যেখানে মনে হয় যেন সবকিছুই সম্ভব। তবে একই সঙ্গে এই ধরনের বিশাল অবকাঠামো নিয়ে সমালোচকরাও প্রশ্ন তোলেন। এত বিপুল বিনিয়োগ যদি শুধু একটি প্রতীকী স্থাপনায় কেন্দ্রীভূত না হয়ে বরং সাশ্রয়ী আবাসন, বেসিক ইনফ্রাস্ট্রাকচার, পরিবেশ সুরক্ষা কিংবা স্থানীয় জনগণের সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় করা হতো, তাহলে এর প্রভাব আরও বিস্তৃত হতে পারত। সমালোচকদের মতে বুর্জ খালিফা এক অর্থে এমন একটি প্রতীক যা উন্নয়ন নীতির অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তোলে। বাইরে থেকে যতটা দৃষ্টিনন্দন ও বিস্ময়করী মনে হোক না কেন, এটি একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিতর্কও তৈরি করে। দুবাইয়ের সম্পদ ও উন্নয়ন আসলে কতটা সেই মানুষের কল্যাণে ব্যবহৃত হচ্ছে যারা এই শহরকে নিজেদের ঘর বলে মনে করে। 2024 সালে দুবাইয়ে প্রায় 72 মিলিয়ন আন্তর্জাতিক পর্যটকের আগমন শহরটির সাফল্যের পাশাপাশি এর একটি গুরুত্বপূর্ণ দুর্বলতাও স্পষ্ট করে দেয়। কারণ দুবাইয়ের অর্থনীতি এখন এতটাই পর্যটনের ওপর নির্ভরশীল যে পর্যটকের সংখ্যায় সামান্য ওঠানামাও সরাসরি অর্থনীতিতে প্রভাব ফেলে। কোভিড-19 মহামারী এই বাস্তবতাকে সবচেয়ে পরিষ্কারভাবে সামনে নিয়ে আসে। বিশ্বজুড়ে ভ্রমণ প্রায় থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে দুবাইয়ের অর্থনীতি দ্রুত সংকুচিত হতে শুরু করে। হোটেলগুলো খালি হয়ে যায়, রেস্তোরাঁগুলো বন্ধ হয়ে পড়ে এবং বহু নির্মাণ প্রকল্প হয় স্থগিত হয় নয়তো পুরোপুরি থেমে যায়। এই সংকট দেখিয়ে দেয় যে শহরের সমৃদ্ধি কতটা ভঙ্গুর হতে পারে যখন তা একটি নির্দিষ্ট খাতের ওপর অতিরিক্তভাবে নির্ভরশীল থাকে। দুবাইয়ের অর্থনীতি কতটা ধারাবাহিকভাবে আগত পর্যটকদের ওপর নির্ভরশীল তা এখন আরও স্পষ্ট হয়ে উঠছে। এই ঝুঁকি শুধু মহামারীর মধ্যেই সীমাবদ্ধ নয়। মুদ্রা বিনিময় হার পরিবর্তন, আঞ্চলিক রাজনৈতিক উত্তেজনা কিংবা বড় বাজারগুলোর অর্থনৈতিক মন্দাও হঠাৎ করে পর্যটকের প্রবাহ কমিয়ে দিতে পারে। 2025 সালের এপ্রিল মাসে দুবাই এয়ারপোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা সতর্ক করে জানান যে নতুন মার্কিন বাণিজ্য ও ভিসা নীতিগুলো ভ্রমণ চাহিদাকে আরও অনিশ্চিত করে তুলছে, যা দেখিয়ে দেয় আন্তর্জাতিক রাজনৈতিক সিদ্ধান্ত এই পর্যটন নির্ভর মডেলকে প্রভাবিত করতে পারে।
এর পাশাপাশি পরিবেশগত চ্যালেঞ্জও এই ঝুঁকিকে আরও জটিল করে তুলছে, কারণ 2024 সালের এপ্রিলের মতো চরম আবহাওয়ার ঘটনাগুলো প্রমাণ করে দেয় যে জলবায়ু পরিবর্তনও ভবিষ্যতে পর্যটন প্রবাহ ও নগর ব্যবস্থার স্থিতিশীলতার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বন্যার কারণে সাময়িকভাবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছিল, যার ফলে হাজার হাজার যাত্রী আটকে পড়েন। একই সঙ্গে ক্রমবর্ধমান গ্রীষ্মকালীন তাপপ্রবাহ শহরটিকে বছরের কিছু সময় পর্যটকদের জন্য তুলনামূলকভাবে কম আকর্ষণীয় করে তুলছে। যদিও দুবাই আর্থিক খাত, লজিস্টিক্স এবং রিয়েল এস্টেটের মতো বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন করেছে, তবু এর অর্থনীতির একটি বড় অংশ এখনও পর্যটনের সঙ্গে গভীরভাবে যুক্ত। এই অতিরিক্ত নির্ভরশীলতাই শহরটিকে বৈশ্বিক ধাক্কার প্রতি বেশি সংবেদনশীল করে তোলে। ফলে যে শক্তি একসময় দুবাইয়ের সবচেয়ে বড় সুবিধা হিসেবে দেখা হতো, সেটাই আবার এর সবচেয়ে বড় ঝুঁকিতে পরিণত হয়। এই আধুনিক শহরের আরেকটি উল্লেখযোগ্য প্রতীক হল চালকবিহীন মেট্রো ব্যবস্থা, যা বিশ্বের দীর্ঘতম সম্পূর্ণ স্বয়ংক্রিয় রেল নেটওয়ার্কগুলোর একটি হিসেবে পরিচিত। এই নেটওয়ার্কটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী, যা শহর জুড়ে প্রায় 89 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি এমন এক প্রযুক্তিগত অর্জনের উদাহরণ যা দুবাইয়ের অটোমেশন, শৃঙ্খলা এবং ভবিষ্যৎমুখী চিন্তাধারাকে স্পষ্টভাবে তুলে ধরে। 2009 সালে চালু হওয়া এই সিস্টেম মূলত দুবাইকে ফিউচার সিটি হিসেবে উপস্থাপন করার একটি বড় পদক্ষেপ ছিল। এখানে ট্রেনগুলো কাঁচে ঘেরা উঁচু ভবন, ঝলমলে মল এবং আধুনিক শহরের ভেতর দিয়ে নিখুঁত সময়ানুবর্তিতায় চলাচল করে, যেখানে কোনো চালক দেখা যায় না এবং বিলম্বও খুবই কম। স্টেশনগুলো এতটাই আধুনিক ও সুসজ্জিত যে সেগুলো সাধারণ গণপরিবহনের স্টেশন না হয়ে বরং বিলাসবহুল লাউঞ্জের মতো মনে হয়। তবে এই ঝলমলে ছবির পেছনেও রয়েছে কিছু গভীর বাস্তবতা, যা অনেক সময় বাইরে থেকে দেখা যায় না। এই ব্যবস্থার ভেতরে এখনও কিছু শ্রেণীভিত্তিক বিভাজন দেখা যায়, যেমন গোল্ড ক্লাস, যা তুলনামূলকভাবে উচ্চ আয়ের যাত্রীদের জন্য নির্ধারিত। আবার নারী ও শিশুদের জন্য আলাদা কোচও রাখা হয়েছে, আর সাধারণ যাত্রীদের জন্য রয়েছে স্ট্যান্ডার্ড ক্লাস। ফলে প্রযুক্তিগতভাবে অত্যন্ত আধুনিক এই ব্যবস্থা হলেও এর ভেতরে সামাজিক স্তরবিন্যাসের প্রতিফলন স্পষ্টভাবেই রয়ে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হল এই পুরো মেট্রো নেটওয়ার্ক যাদের পরিশ্রমে গড়ে উঠেছে, তাদের বড় একটি অংশই প্রবাসী শ্রমিক, যারা শহরের বাইরে শ্রমিক আবাসনে বসবাস করেন এবং অনেক সময় সেই একই মেট্রো ব্যবহার করাও তাদের জন্য ব্যয়সাধ্য হয়ে দাঁড়ায়। এই বৈপরীত্য আধুনিক নগর উন্নয়নের একটি বড় প্রশ্ন তুলে ধরে, যেখানে উন্নয়নের প্রতীক তৈরি হলেও সেই উন্নয়নের পেছনের শ্রমিকদের জীবনমান সবসময় সমানভাবে উন্নত হয় না। মেট্রোর এই লাইনগুলো মূলত শহরের ব্যবসায়িক ও পর্যটন কেন্দ্রগুলোকেই সবচেয়ে বেশি সংযুক্ত করে, যা দুবাইয়ের নগর পরিকল্পনার অর্থনৈতিক অগ্রাধিকারকেও নির্দেশ করে। উচ্চ আয়ের ও ব্যবসায়িক কেন্দ্রগুলোকে যুক্ত করার ক্ষেত্রে এই নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে যেসব এলাকায় অধিকাংশ শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ বসবাস করেন, সেখানে এখনও পর্যাপ্ত সংযোগ অনেক ক্ষেত্রে সীমিত। দুবাইয়ের পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে শহরের প্রায় 25% যাতায়াত স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে, যার মধ্যে ড্রাইভারবিহীন ট্যাক্সি থেকে শুরু করে ড্রোন ভিত্তিক পরিবহন ব্যবস্থাও অন্তর্ভুক্ত। তবে বিশেষজ্ঞদের মতে শুধু প্রযুক্তিগত অগ্রগতি দিয়ে সামাজিক বৈষম্য দূর করা সম্ভব নয়। এই মেট্রো ব্যবস্থা যতটা নিখুঁতভাবে পরিচালিত হয়, ততটাই এটি দেখিয়ে দেয় যে শহরের ভেতরে অবকাঠামোগত উন্নয়ন ঘটলেও সামাজিক ও অর্থনৈতিক ব্যবধান এখনও অনেকাংশে বিদ্যমান। বহু বছর ধরে দুবাই নিজেকে একটি ট্যাক্স ফ্রি, উচ্চ আয় ও সুযোগের শহর হিসেবে উপস্থাপন করেছে, যেখানে দ্রুত উন্নয়ন ও আধুনিক জীবনযাত্রার প্রতিশ্রুতি প্রধান আকর্ষণ হিসেবে কাজ করেছে, যেখানে সরকারি হস্তক্ষেপ ছাড়াই অর্থনৈতিক বৃদ্ধি সম্ভব বলে দীর্ঘদিন ধরে ধারণা তৈরি হয়েছে। এখানে আয়কর বা ক্যাপিটাল গেইন ট্যাক্স নেই, এমনকি দীর্ঘ সময় পর্যন্ত কর্পোরেট ট্যাক্সও ছিল না। ফলে উদ্যোক্তা, ক্রিপ্টো ব্যবসায়ী এবং বহুজাতিক কোম্পানির কাছে দুবাইকে প্রায়ই একটি ফাইন্যান্সিয়াল সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে দেখা হয়েছে। তবে এই করমুক্ত ব্যবস্থাকে অনেক বিশ্লেষক পুরোপুরি বাস্তবতা নয়, বরং আংশিক ধারণা হিসেবে দেখেন। কারণ সরাসরি কর না থাকলেও দুবাই বিভিন্ন লাইসেন্স ফি, বাধ্যতামূলক ব্যবসায়িক স্পন্সরশিপ, ভিসা চার্জ, সড়ক কর এবং উচ্চমূল্যের সম্পত্তির মাধ্যমে রাজস্ব সংগ্রহ করে থাকে। অর্থাৎ ব্যক্তি ও কোম্পানিগুলো সরাসরি কর না
দিলেও তারা বিভিন্ন পরোক্ষ খরচের মাধ্যমে অর্থ প্রদান করে, যা অনেক সময় প্রচলিত কর ব্যবস্থার মতোই বড় আর্থিক চাপ তৈরি করে। 2023 সালের জুনের পর থেকে এই বিষয়গুলো আরও বেশি আলোচনায় আসে, কারণ তখন থেকেই দুবাইয়ের অর্থনৈতিক কাঠামোর স্বচ্ছতা ও টেকসইতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে। সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক সময়ে প্রায় $1,00,000 বেশি ব্যবসায়িক মুনাফার ওপর 9% ফেডারাল কর্পোরেট ট্যাক্স চালু করেছে। বৈশ্বিক মানদণ্ডের তুলনায় এটি এখনও তুলনামূলকভাবে কম হলেও এটি মূলত সম্পূর্ণ করমুক্ত যুগের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে। কর স্বচ্ছতা ও OECD এর আন্তর্জাতিক নিয়ম মেনে চলার যে বৈশ্বিক চাপ রয়েছে, তার কারণে আগের ট্যাক্স ফ্রি মডেলকে আগের মতো বজায় রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এই অর্থনৈতিক কাঠামো একই সঙ্গে সমাজে একটি স্পষ্ট বিভাজনও তৈরি করেছে। উচ্চ আয়ের বিদেশি কর্মীরা যেখানে ভালো সুযোগ সুবিধা ও আর্থিক স্বাধীনতা উপভোগ করেন, সেখানে শহরের অবকাঠামো গড়ে তোলা ও পরিচালনার সঙ্গে যুক্ত প্রবাসী শ্রমিকরা দীর্ঘ কর্মঘণ্টা, তুলনামূলক কম মজুরি এবং সীমিত সুরক্ষার মধ্যে কাজ করেন। আয়কর না থাকলেও বাস্তবতা হল ব্যয় ও সুবিধার এই পার্থক্য সমাজের ভেতরে একটি গভীর অসমতার চিত্রকে সামনে নিয়ে আসে। তবে এর একটি মানবিক ও সামাজিক মূল্যও রয়েছে। দুবাইয়ের কম কর ও তুলনামূলকভাবে উচ্চ গোপনীয়তার নীতিগুলো একদিকে যেমন বৈশ্বিক বিনিয়োগ ও পুঁজি আকর্ষণ করেছে, অন্যদিকে তেমনি আর্থিক স্বচ্ছতা, মানি লন্ডারিং ঝুঁকি এবং নিয়ন্ত্রণহীন অর্থপ্রবাহ নিয়ে উদ্বেগও বাড়িয়েছে। এখন যখন আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো আরও কঠোর নিয়ম ও নজরদারি ব্যবস্থা চালু করছে, তখন একই নীতিগুলোকে আর শুধু সুবিধা হিসেবে নয়, বরং একটি সম্ভাব্য ঝুঁকি হিসেবেও দেখা হচ্ছে। দুবাইয়ে সোনা শুধু একটি দামি পণ্য নয়, বরং এটি অনেক মানুষের কাছে এক ধরনের সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রতীক হয়ে উঠেছে। সোনায় মোড়া লাটে থেকে শুরু করে ভেন্ডিং মেশিনে ছোট ছোট সোনার বার কেনার সুযোগ, এই ধাতুটি শহরের জীবনযাত্রা ও পরিচয়ের সঙ্গে গভীরভাবে মিশে গেছে। এটি একদিকে যেমন সাফল্য ও সমৃদ্ধির প্রতীক, তেমনি অন্যদিকে সামাজিক মর্যাদা ও অবস্থানের প্রতিযোগিতাকেও স্পষ্টভাবে তুলে ধরে। এই ঝলমলে দৃশ্যের কেন্দ্রবিন্দু হল দেরার দুবাই গোল্ড সুক, যেখানে প্রতিদিন ব্যবসায়ীরা পুদিনা চা পান করতে করতে এবং অবিরাম দর কষাকষির মাধ্যমে টন টন সোনার লেনদেন সম্পন্ন করেন। এটি একদিকে যেমন একটি ঐতিহ্যবাহী বাজার, অন্যদিকে তেমনই একটি প্রদর্শনীর মঞ্চ, যা দুবাইয়ের সেই ধারণাকে আরও শক্তিশালী করে যে এখানে অর্থের প্রবাহ কখনো থেমে থাকে না। কখনো কখনো এই সোনার প্রতি আকর্ষণ অদ্ভুত রূপ নেয়। সোনার ফেসিয়াল ট্রিটমেন্ট, সোনায় মোড়ানো গাড়ি, এমনকি সূক্ষ্ম সোনার আবরণে সাজানো মিষ্টান্ন পর্যন্ত দেখা যায়। পর্যটক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্য এটি আকর্ষণীয় কন্টেন্ট তৈরির এক বিশাল সুযোগ তৈরি করে, যা দুবাইয়ের বিলাসবহুল জীবনধারার ছবিকে আরও বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়। এই সুযোগগুলো পর্যটক ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আকর্ষণীয় কন্টেন্ট তৈরির একটি বড় ক্ষেত্র হয়ে উঠেছে। তবে সমালোচকদের মতে দুবাইয়ের ক্ষেত্রে এটি অনেক সময় বাস্তবতার চেয়ে বাহ্যিক প্রদর্শনকেই বেশি গুরুত্ব দেয়। এই বৈপরীত্য খুব স্পষ্টভাবে চোখে পড়ে, যেখানে নিম্ন মজুরির প্রবাসী শ্রমিকদের শ্রমে গড়ে ওঠা শহরের ভেতরে সোনার মতো বিলাসবহুল প্রদর্শনের জোর সামাজিক বৈষম্যের গভীর ব্যবধানকে আরও উন্মোচন করে। এটি যেন এমন এক পরিস্থিতি তৈরি করে যেখানে ঝলমলে বাহ্যিকতার আড়ালে থাকা অসমতা অনেক সময় আড়ালেই থেকে যায়। এই প্রবণতা দুবাইয়ের সেই ঐতিহাসিক অবস্থানের সঙ্গেও সম্পর্কিত, যেখানে এটি একসময় বিশ্বব্যাপী স্বর্ণ বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে পরিচিত ছিল এবং অতীতে কিছু ক্ষেত্রে দুর্বল নজরদারি ও সন্দেহজনক উৎসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও উঠেছিল। যদিও পরবর্তীতে নিয়মকানুন অনেক কঠোর করা হয়েছে, তবু শহরের তুলনামূলক গোপনীয় আর্থিক কাঠামো নিয়ে আলোচনা এখনও সম্পূর্ণভাবে শেষ হয়নি। এই পর্যবেক্ষণ এখনও অনেক প্রশ্নের জন্ম দেয়। শেষ পর্যন্ত সোনার সঙ্গে দুবাইয়ের এই গভীর সম্পর্ক তার উন্নয়ন দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরে, যেখানে বাহ্যিক ঝলমল ও বিলাসিতায় অনেক সময় মূল্য ও সফলতার প্রতীক হিসাবে কাজ করে, যদিও সেই চমকের আড়ালে বাস্তবতা সবসময় সমানভাবে দৃশ্যমান থাকে না। অন্যদিকে জীবাশ্ম জ্বালানি থেকে বিশ্বের ধীরে ধীরে সরে যাওয়া দুবাইয়ের জন্য একটি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হিসাবে দেখা দিচ্ছে, যদিও এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে খুব বেশি আলোচনা হয় না। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং বৈদ্যুতিক যানবাহনের প্রসারের সঙ্গে সঙ্গে সেই তেল নির্ভর অর্থনীতি, যা একসময় শহরের দ্রুত উন্নয়নের ভিত্তি ছিল, এখন ধীরে ধীরে চাপের মুখে পড়ছে। যদিও বাস্তবে দুবাই নিজে খুব বেশি তেল উত্তোলন করে না, তবু ঐতিহাসিকভাবে তেল সম্পদ তার প্রাথমিক উন্নয়ন ও বৈশ্বিক অবস্থান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা আজকের পরিবর্তনশীল বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার সঙ্গে নতুন করে চ্যালেঞ্জের মুখে
মুখে পড়ছে। তবে তার সমৃদ্ধি দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের তেল সমৃদ্ধ অর্থনীতির ওপর অনেকাংশে নির্ভরশীল ছিল। পুরো উপসাগরীয় অঞ্চলে বড় তেল উৎপাদনকারী দেশগুলো এখন ধীরে ধীরে নতুন তেল প্রকল্পে বিনিয়োগ কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে বেশি অর্থ স্থানান্তর করছে। এই পরিবর্তন পরিবেশের জন্য ইতিবাচক হলেও একই সঙ্গে এটি সেই অর্থপ্রবাহকেও কমিয়ে দিচ্ছে যা একসময় দুবাইয়ের সম্পদ, পর্যটন ও আর্থিক খাতকে শক্ত ভিত্তি দিয়েছিল। ইউএই এবং আশপাশের দেশগুলোতে তেল থেকে আয় কমে যাওয়ার প্রভাব ইতিমধ্যেই কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে। বিলাসবহুল সম্পত্তির চাহিদা কিছুটা ধীর হয়েছে এবং তেল উৎপাদনকারী দেশগুলো থেকে আগত পর্যটনের প্রবাহেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই সামগ্রিক পরিস্থিতি দেখায় যে বৈশ্বিক জ্বালানি রূপান্তর যত এগোচ্ছে ততই দুবাই সহ পুরো অঞ্চলের অর্থনৈতিক মডেল নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জের মুখে পড়ছে। বড় প্রকল্পগুলোর জন্য যে ফান্ডিং আগে তুলনামূলকভাবে সহজে পাওয়া যেত, এখন তা অনেক ক্ষেত্রে সীমিত হয়ে এসেছে। দীর্ঘদিন ধরে ধারাবাহিক বিনিয়োগ ও উচ্চ ব্যয়ের ওপর দাঁড়িয়ে থাকা দুবাইয়ের অর্থনীতি আঞ্চলিক সম্পদ ও তেল সম্পর্কিত আয় প্রবাহের ওপরও উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল। ওপেক প্লাসে ইউএই এর ভূমিকা আপাতত তেলের দাম কিছুটা স্থিতিশীল রাখতে সহায়তা করে, তবু এটি একই সঙ্গে দেখায় যে দেশটি এখনও এমন একটি বাজারের ওপর নির্ভরশীল যা স্বভাবগতভাবে অস্থির ও পরিবর্তনশীল। যেমন যেমন নবায়নযোগ্য জ্বালানি আরও সাশ্রয়ী হচ্ছে এবং বিশ্বব্যাপী তেলের চাহিদা ধীরে ধীরে স্থিতিশীল বা নিম্নমুখী প্রবণতায় যাচ্ছে, তেমন তেমন এই নির্ভরতা ভবিষ্যতে আরও বড় ঝুঁকিতে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি করছে। এই বাস্তবতা মাথায় রেখে দুবাইয়ের নেতৃত্ব এখন প্রযুক্তি, লজিস্টিক্স এবং পরিষ্কার জ্বালানির মতো খাতে বৈচিত্র্য আনার উপর জোর দিচ্ছে, যাতে দীর্ঘমেয়াদে অর্থনীতি আরও স্থিতিশীল ও টেকসই ভিত্তির ওপর দাঁড়াতে পারে। তবুও এই খাতে বৈচিত্র্য আনার জন্য দুবাই বড় পরিসরে বিনিয়োগ করে চলেছে। কিন্তু বাস্তবতা হল বৈশ্বিক জ্বালানি পরিবর্তন অনেকের ধারণার চেয়েও দ্রুত গতিতে এগোচ্ছে, যার ফলে শহরের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল তেল পরবর্তী যুগে দাঁড়িয়ে তারা কিভাবে তাদের অর্থনৈতিক অগ্রগতি বজায় রাখবে। দুবাই পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চলে অবস্থিত, যেখানে পানির সংকট একটি নীরব কিন্তু গভীর চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে, যা অনেক বাসিন্দা পুরোপুরি উপলব্ধি করেন না। বছরে 100 মিলিমিটার এলো কম বৃষ্টিপাত, কোনো প্রাকৃতিক নদীর অনুপস্থিতি এবং প্রায় নিঃশেষ হয়ে যাওয়া ভূগর্ভস্থ পানির ভাণ্ডারের কারণে শহরটি তার দৈনন্দিন বিশুদ্ধ পানির চাহিদার জন্য অত্যন্ত জটিল ব্যবস্থার উপর নির্ভরশীল। প্রায় পুরোপুরি সমুদ্রের পানি বিশুদ্ধিকরণের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাতে এখন পানযোগ্য পানির 90%-এরও বেশি আসে ডেসালিনেশন বা সমুদ্র জল পরিশোধনের মাধ্যমে। বিশ্বের সবচেয়ে বড় স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হল দুবাইয়ের বিশাল জেবেল আলী পাওয়ার অ্যান্ড ডেসালিনেশন কমপ্লেক্স, যা আপাতত শহরকে পানি সরবরাহে বড় ধরনের নিরাপত্তা দিলেও একই সঙ্গে দীর্ঘমেয়াদী পরিবেশগত ও জ্বালানি ঝুঁকির মুখেও ফেলেছে। কারণ সমুদ্র জল পরিশোধন প্রক্রিয়ায় বিপুল পরিমাণ শক্তি ব্যবহৃত হয় এবং এর ফলে উৎপন্ন ঘন লবণাক্ত বর্জ্য আরব উপসাগরে সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, পাশাপাশি কার্বন নিঃসরণও বাড়ায়। যেমন দুবাইয়ের জনসংখ্যা ধীরে ধীরে বাড়ছে, তেমনি এই পানি নির্ভর অবকাঠামোর ওপর চাপও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় টেকসই চ্যালেঞ্জ তৈরি করতে পারে। পানির চাহিদা এখন দক্ষতা বৃদ্ধির গতির চেয়েও দ্রুত হারে বাড়ছে। এই বাস্তবতা মাথায় রেখে সংযুক্ত আরব আমিরাত সরকার প্রায় $117 মিলিয়ন গ্লোবাল ওয়াটার অ্যাওয়ার্ডের মতো উদ্যোগ শুরু করেছে। পাশাপাশি সৌরশক্তি চালিত সমুদ্র জল পরিশোধন এবং পানি সাশ্রয়মূলক প্রযুক্তিতে বড় পরিসরে বিনিয়োগ করছে। তবে এসব প্রচেষ্টা একদিকে দ্রুত নগর সম্প্রসারণ ও অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের সঙ্গে একসাথে মোকাবিলা করতে হচ্ছে। যেসব শহর সাময়িক খরার সঙ্গে লড়াই করে, তাদের তুলনায় দুবাইয়ের পানির ওপর নির্ভরতা অনেক বেশি কাঠামোগত ও স্থায়ী প্রকৃতির, কারণ এখানে পানীয় জল মূলত কৃত্রিমভাবে তৈরি করা হয়। এই নির্ভরতা শহরকে একই সঙ্গে শক্তি দামের ওঠানামা, প্রযুক্তিগত ব্যয় এবং পরিবেশগত ঝুঁকির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করে ফেলেছে, যা দীর্ঘমেয়াদে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ফলে শহরটি এখন দামের ওঠানামা, প্রযুক্তিগত ত্রুটি এবং পরিবেশগত চাপের প্রতি আরও বেশি সংবেদনশীল হয়ে পড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং অতিরিক্ত তাপমাত্রা ইতিমধ্যেই সমুদ্র জল পরিশোধন ব্যবস্থার কার্যকারিতার উপর প্রভাব ফেলতে শুরু করেছে। এর ফলে দুবাইয়ের পানির ভবিষ্যৎ এমন একটি ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, যা একদিকে বিপুল পরিমাণ শক্তি ব্যবহার করে এবং অন্যদিকে পরিবেশগত পরিবর্তনের প্রতি তুলনামূলকভাবে দুর্বল। এই 15টি উদ্বেগজনক বাস্তবতা একসঙ্গে এমন একটি শহরের সম্পূর্ণ চিত্র তুলে ধরে, যা দ্রুত গতিতে একটি অনিশ্চিত এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে জলবায়ু সম্পর্কিত বিপর্যয় পুরো শহরকে অচল করে দিতে পারে আর অর্থনৈতিক নির্ভরশীলতাগুলো খুব দ্রুত ভেঙে পড়া ঝুঁকি তৈরি করতে পারে। এগুলো একসাথে এমন একটি বাস্তবতার ছবি তুলে ধরে, যেখানে পরিবেশগত ক্ষতি অনেক ক্ষেত্রে আর ফিরিয়ে আনা সম্ভব নয়, আর সামাজিক বৈষম্য দীর্ঘমেয়াদী স্থিতিশীলতাকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। দুবাই
এখন এমন কিছু ঝুঁকির মুখোমুখি যা তার উন্নয়ন কাঠামোর মৌলিক ভিত্তিকেই চ্যালেঞ্জ করছে। এখন প্রশ্ন হলো, এগুলো কি এক ধরনের অনিবার্য পতনের সতর্ক সংকেত, নাকি দুবাই এই গভীর সংকটগুলো অতিক্রম করে নিজেকে আবার নতুনভাবে টিকিয়ে রাখতে পারবে? যদি আপনি কখনো দুবাইয়ে থাকেন বা ঘুরে এসে থাকেন, তাহলে এই বাস্তবতাগুলো আপনি কতটা কাছ থেকে অনুভব করেছেন? আপনার মতামত ও অভিজ্ঞতা জানাতে পারেন, কারণ অনেকের কাছ থেকেই দুবাই নিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি জানা সত্যিই গুরুত্বপূর্ণ। দুবাইয়ের ভবিষ্যৎ আপনি কিভাবে দেখেন, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না, যাতে আমরা পরবর্তী ভিডিওতে আবারও আপনার সঙ্গে যুক্ত হতে পারি। আজ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। আপনার সমর্থন আমাদের জন্য সত্যি অনেক গুরুত্বপূর্ণ। আপনার সামনে থাকা যাত্রার জন্য রইল শুভকামনা। দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকন চাপতে ভুলবেন না, যাতে কোনো নতুন ভিডিও আপনি মিস না করেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।